আচ্ছা, আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 14 নাম্বার পড়তেছিলাম আমরা, চ্যাপ্টার 14। তো এটার মধ্যে আমরা লাস্ট দিন আল্ট্রাসোনোগ্রাফি আর হচ্ছে এক্স রে এইটা নিয়ে দেখছিলাম। তো আজকে হচ্ছে সিটি স্ক্যান আর এমআরআই আর হচ্ছে এনজিওগ্রাফি, এই তিনটা টপিক যদি পসিবল হয় দেখবো। আর যদি তোদের তার আগেই ধৈর্য শেষ হয়ে যায় তাহলে এমআরআই পর্যন্তই দেখবো। তো নর্মাল সিটি স্ক্যান যেটা, আমরা এক্স রে অলরেডি পড়ে আসছিলাম। এক্স রেতে কি হইতো, এক্স রেতে তোর আহ, যে এক্স রেটা পাস করতাম আমরা, সেটার মধ্যে সেটার হাড় ভেদ করতে পারতো না, কিন্তু আমাদের মাংসপেশিকে ভেদ করতে পারতো। এর ফলে যেটা হইতো যে ওই হাড়ের ছায়াটা আমাদের ওই ফটোগ্রাফিক প্লেটের উপরে আমরা পাইতাম, আই মিন দ্বিমাত্রিক ছবি পাইতাম। তো এই সিটি স্ক্যানের মধ্যে সেম ব্যাপারটাই করা হবে, এক্স রে ইউজ করা হবে। আর যেটার ফুল মিনিংটা একটু লিখি, সেটা হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান, সিটি স্ক্যান। তো এইখানেও আমরা এক্স রে ইউজ করব, আমরা ভিডিও দেখবো একটা। তো ওখানে এক্স রে ইউজ করে আমরা ফার্স্টে দ্বিমাত্রিক প্রতিবিম্বই নিব, কিন্তু এক্স রেটা এবার ইউজ করবো এরকম। এক্স রে যেমন শুধুমাত্র যখন আমরা এক্স রে করতাম তখন এক ধর এই ডাস্টারটা, এটার এক্স রে করবো, এটার মধ্যে দিয়ে এক্স রে পাঠাবো, তাহলে ডাস্টারটা ধরে এখান দিয়ে রে ফেলতাম, ওখানে ওটার ছায়াটা পাওয়া যেত, এরকম হতো। এবার যেটা করব, এবার এক্স রে যে বিমটা বা এক্স রে মেশিনটাকে আমরা পুরা ডাস্টারটা চারদিকে ঘুরাবো। তো চারদিকে ঘুরাবো, ধর প্রথমে এই নিচের পর্শনে পুরা চারদিকে ঘুরাইলাম, তাহলে ওই একটা সার্কেলের মতো, একটা চাকতির মতো এই পর্শনটাকে কাটলে যে স্লাইসটা পাওয়া যায়, সেই স্লাইসটার মতো একটা ইমেজ পাবো, 2 ডাইমেনশনাল। তারপরে এক্স রে মেশিনটাকে আরেকটু উপরে উঠে আবার এটার চারপাশে ঘুরে এলাম, এরকম পুরা, বা এক্স রে মেশিনটাকে না উঠে এটাকেই উঠে নামায় জাস্ট পুরা জায়গা, পুরা বডির চারপাশে রোটেট করলে আমি এখানে পুরা ডাস্টারটারই 3 ডাইমেনশনাল একটা ইমেজ পেয়ে যাব। তো এই যে এবার যেটা করলাম যে 3 ডাইমেনশনাল ইমেজ নিয়ে আসতেছি এক্স রে ইউজ করেই। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে সিটি স্ক্যান। তো এই ক্ষেত্রে যাতে স্পষ্টভাবে, যেমন নর্মালি ইসের ক্ষেত্রে আমরা যখন এক্স রে করতাম তখন তো নর্মালি সাদা কালো প্রিন্ট হয়, বা ওই ক্ষেত্রে আমাদের জরুরি না, জাস্ট ছায়াটাই জরুরি, ছায়াটা পড়লেই হইলো। তো এই ক্ষেত্রে আমরা 3 ডাইমেনশনাল ভিউটা চাচ্ছি যাতে একটু কালার গুলা বেটার ওয়েতে আসে, কন্ট্রাস্টটা ভালো হয়। এই জন্য যে অংশের আমাদের এরকম সিটি স্ক্যান করা দরকার হবে, বা পুরো বডি যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে বডির মধ্যে আমরা বাইরে থেকে ইনজেকশন পুশ করে কন্ট্রাস্ট দ্রব্য বা কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল, এরকম কন্ট্রাস্ট, যেটা হচ্ছে একটা ডাই বা একটা কালার টাইপের ম্যাটেরিয়াল, সেটা বডির মধ্যে পুশ করাই দিব, তাইলে ওই কালারটার কারণে ইমেজটা আরো বেটার আসবে। তো এই ক্ষেত্রে আমরা 3D ইমেজ পাচ্ছি এক্স রে ইউজ করেই। ওকে, তো আমরা প্রতি পুরো জিনিসটার স্লাইস স্লাইস আকারে পাচ্ছি, সেগুলো সবগুলা কম্পিউটার যোগ করে এক জায়গায় করে দিবে। ব্যাপারটা এরকম, ধর আমরা যদি একটা আহ, ইচ্ছা বই থেকেই পড়িস, এগুলা বইই সুন্দর করে লেখা আছে, বা যদি তারপরেও নোট লাগে আমি নোট পরে দিব। ধর একটা, এটা একটা পাউরুটি, পাউরুটির যে স্লাইস গুলা থাকে, তো এখানে আমরা যেটা করতেছি প্রত্যেকটা স্লাইসের ছবি নিচ্ছি। তো প্রত্যেকটা স্লাইসের ছবি নিয়ে যদি পুরাটাকে এক জায়গায় করি, তাহলে অবশ্যই আমরা পুরা বস্তুটার একটা 3 ডাইমেনশনাল ইমেজ পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের সিটি স্ক্যানের জন্য যেটা দরকার, মানে সিটি স্ক্যান এটা আমাদের করে দিচ্ছে। তো সিটি স্ক্যানের সাহায্যে আমরা চাইলে শরীরের যে কোনো নরম টিস্যু এবং ধমনী শিরা এগুলার পূর্ণাঙ্গ ছবি, ফুসফুস, ব্রেইন, হৃৎপিণ্ড, এগুলার পুরা সম্পূর্ণ ইমেজটা পাইতে পারি। কোথাও কোনো ক্যান্সার কোষ আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারি। একই সাথে আহ, যে টিউমার হইলে সেই টিউমারটা কত স্থান জুড়ে আছে সেটার অবস্থান প্লাস সেটার আকৃতি, কত স্থান জুড়ে আছে টিউমার, সেটারও আমরা একটা আইডিয়া পাবো। মস্তিষ্কের মধ্যে কোথাও
রক্তক্ষরণ হয়েছে কিনা বা ফুলে গেছে কিনা কোনো ধমনী বা কোথাও রক্ত সঞ্চালনে প্রবলেম হচ্ছে কিনা সেটাও আমরা এই সিটি স্ক্যানের মাধ্যমে পাবো। তো এখন এই ক্ষেত্রে এক্স রে যেহেতু ইউজ করা হচ্ছে আর এক্স রেটা ক্ষতিকর ছিল, তো যদি প্রেগনেন্সি সময়ে সিটি স্ক্যান কারো করার দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ইসের এই সিটি স্ক্যানে যেহেতু এক্স রে ইউজ করা হচ্ছে, তো এই পেটের পর্শনটুক অবশ্যই বাদ দিয়ে বাকি কোনো পর্শনে সিটি স্ক্যান করতে হলে সেটা করা হয়। তো নর্মালি প্রেগনেন্ট মহিলাদের সিটি স্ক্যান না করার চেষ্টা করা হয় আর কি। আর একই সাথে আমরা যে এই কন্ট্রাস্ট দ্রব্য এই ডাই ম্যাটেরিয়াল যেটা আমরা বডিতে প্রবেশ করাচ্ছি, এটা কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি, চামড়া অ্যালার্জি দেখা দিতে পারে। তো এগুলা হচ্ছে কিছু সাইড ইফেক্ট। ওকে, এবার পরের যেটা আমরা বর্ণনাটা এখানে দেখে তারপরে। হ্যাঁ ভাই বল। না মানে মাংস এবার তিন পুরা সাইডটায়, পুরা সাইডের ইমেজ তখন শুধু এক সাইডের ইমেজটা পাওয়া যাচ্ছিল, দুই সাইডের ইমেজ একটা আরেকটার উপরে পরে অটোমেটিক পুরাটা চলে আসবে। আগের বার শুধু একটা সাইডের পোর্শন চলে আসছিল, পুরো ব্যাপারটা কম্পিউটারাইজ করে আনা যাবে, কিন্তু এক্স রে মেথডেই করা হবে। এবার আসি তারপরে হচ্ছে এমআরআই প্রসেস। এমআরআই এটা একটু মানে ডিফিকাল্ট বোঝা, তবে আমি সহজ করেই বলতেছি। আর তোদের এখানে কোনো কিছুই ডিটেলস ভিতরে যাওয়া দরকার নাই, খালি যন্ত্র এভাবে কাজ করে এটুক জানলেই হবে, কিন্তু ভিতরের গল্প আরো কঠিন যত সহজে আমি বলে ফেলতেছি। তো এমআরআই জিনিসটা এটা নিয়ে আবার ইন্টারে তোরা পড়বি, তখন আরেকটু ডিটেলস ভাবে বলবি বুঝবি। এখন একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি। এখানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমাদের বডিটাকে প্রবেশ করানো হয়। তো এমআরআই ফুল মিনিংটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এরকম আর কি। হ্যাঁ, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এই ক্ষেত্রে যেটা করা হবে যে আমরা আগে চিন্তা করি যে আমাদের বডির মধ্যে প্রায় কোষের 70% হচ্ছে পানি। তো একটা কোষের বেশিরভাগ পোর্শনই হচ্ছে পানি। তো আই মিন প্রোটোপ্লাজমে পানির পরিমাণ প্রায় 70%। তো তার মানে এখন পানির মধ্যে আবার যেটা আছে, পানির অণুর গঠন এটার মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে আর অক্সিজেন পরমাণু আছে। আর প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে ভেতরে একটা প্রোটন আছে, বাইরে একটা ইলেকট্রন আছে। এখন এই এমআরআই প্রসেসে আমাদের এই ইলেকট্রন নিয়ে কোনো চিন্তা ভাবনা না, আমাদের এই প্রোটন নিয়ে চিন্তা ভাবনা। আমাদের পুরো ব্যাপারটা এই প্রোটনটার উপরেই আমাদের ফোকাস। তো ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরে, নিজের অক্ষের উপর যখন ঘুরে ইলেকট্রন পুরো কক্ষপথে, পৃথিবী যেমন নিজের অক্ষের উপর ঘুরে আবার একই সাথে ওই সূর্যের চারদিকেও ঘুরতেছে, এরকম ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, যখন নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে সে ঘুরতেছে। তো এই অক্ষের উপর ঘূর্ণনটা দুইটা টাইপের হইতে পারে, এই স্পিন বলা হয় এটাকে। এই অক্ষের নিজের অক্ষের চারদিকে যে স্পিন, এটা দুইটা টাইপের হইতে পারে। এই ইলেকট্রন যেমন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, স্পিন তার দুইটা টাইপের হইতে পারে, সে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে অথবা বিপরীত দিকে ঘুরতে পারে। এরকম এখানে যেহেতু প্রোটন একটা, এই প্রোটনটাও যে কোনো একটা স্পিনে থাকতে পারে, সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে, কিন্তু সে অলওয়েজ ঘূর্ণনশীল। তো আমাদের বডির মধ্যে এরকম, তার মানে অসংখ্য হাইড্রোজেন পরমাণু আছে এবং সবগুলারই প্রোটন ওই যে কোনো একটা স্পিনে ঘুরতেছে, হয় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমরা ওই যে যখন ইলেকট্রন বিন্যাস করতাম তখন একটু বলছিলাম, এই যে ধর অনেস অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, আমরা এটাকে এইভাবে দেখাইতাম, একটা যেদিকে ঘুরতেছে আর একটা তার অপোজিট দিকে ঘুরতেছে, স্পিনটা বিপরীত বুঝাইতাম। তো এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন নিয়ে বলতেছি না, কিন্তু আমরা বলতেছি ওই প্রোটনটা নিয়ে। তো এখন যখন কোথাও চার্জ মুভ করে, যেটা আমরা চ্যাপ্টার 12-এ পড়ছি যে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ওরকম ইলেকট্রন যখন মুভ করে তখন সে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এরকম প্রোটনও যখন মুভ করতেছে সে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতেছে। তার মানে আমাদের বডিতে যে অসংখ্য হাইড্রোজেন পরমাণুগুলো আছে তারা নিজেরা প্রত্যেকটা একটা ছোট ছোট চৌম্বক হিসেবে বডির মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তো এতগুলা চৌম্বক আমার বডিতে, তবু আমাদের বডি কোনো কিছুকে, কোনো ধাতব পদার্থকে আকর্ষণ করতেছে না, বা আমাদের বডি চুম্বক হিসেবে কাজ করতেছে না। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে যে আমরা চৌম্বক ক্ষেত্র যেটাকে বলি, চৌম্বক ক্ষেত্র ওই 12 নম্বর চ্যাপ্টারে আমরা একটু পড়ছিলাম, যদি ভুলে যাস তাতেও কিছু আসে যায় না।
চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, এটার দিক আছে। তো ভেক্টরের আমরা আবার জানি ভেক্টর বিপরীত দিক হইলে কাটাকাটি গিয়ে শূন্য হয়ে যায়, যেমন দুইটা বল বিপরীত দিকে কাজ করলে এরকম। তো আমাদের বডিতে এরকম অসংখ্য চৌম্বক ক্ষেত্র, তাদের দিক এলোমেলো ভাবে হয়ে সবগুলাকে যোগ করলে আলটিমেট লব্ধি বা ভেক্টরের সবগুলার যোগফল শূন্য হয়ে যায়। এই কারণে আমাদের বডিতে নর্মাল অবস্থায় যদিও অসংখ্য চুম্বক আছে, কিন্তু সবগুলা এক এক দিকে বিক্ষিপ্ত অবস্থায় এবং সবগুলা লব্ধি যোগ করলে চুম্বক ক্ষেত্রের মোট যোগফল সবসময় শূন্য হয়ে যায়। এই কারণে আমাদের বডি চুম্বক হিসেবে কাজ করতেছে না। তবে দুই একটা কেসে এরকম ব্যতিক্রম দেখা যায়, এবং এরকম একজন লোক আমি পাইছিলাম আর কি, কোন একটা নিউজেই দেখছিলাম যে তার বডি এরকম ধাতব পদার্থগুলোকে টানতে পারে, এরকম কিছু রেয়ার কেস থাকতে পারে। আচ্ছা, তো এখন আসি এই যে এইটার উপরে বেস করেই আমাদের বডিতে যেটা করা হচ্ছে। তো ধর একটা হিউম্যান বডি, তো ধর এখানে এখন অসংখ্য চুম্বক আছে। সেই চুম্বক গুলা কিরকম, আমি এই যে নর্থ পোল আর সাউথ পোল, এটা তো ধর এভাবে আঁকলাম, একটা নর্থ পোল এইদিকে, সাউথ পোল এইদিকে, মানে ওই প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু এরকম ছোট ছোট চুম্বক হিসেবে কাজ করতেছে। মানে সব এলোমেলো অবস্থায়। তো তাতে যেটা হয়েছে, হ্যাঁ এটা কোনো মানে আর কি, আমি ঠাকুরমার ঝুরির গল্প বলতেছি না, আসলেই আছে। ওকে, তো এখন আমরা যদি বাইরের চৌম্বক ক্ষেত্রে এটাকে প্রবেশ করাই, আমাদের বডিটাকে বাইরের চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করাই, তো ওই যে সিটি এমআরআই করার সময় ওই টিভিতে দেখবি এরকম একটা গোলাকৃতির ইয়ার মধ্যে দিয়ে বডিটা আমাদের প্রবেশ করায় দেয়। তো আমি একটু পরে ভিডিও দেখাবো, তখনও দেখবি। তো এই ক্ষেত্রে বডিটা যে ওই গোল পর্শনটার মধ্যে যে বডিটা প্রবেশ করানো হয়, এরকম একটা পর্শন, সেটা অ্যাকচুয়ালি একটা বিশাল চুম্বক, ওই পুরাটা একটা বিশাল চুম্বক। ওকে, তো আমার যখন বাইরে থেকে এরকম একটা শক্তিশালী চুম্বক, ধর এখানে একটা এন পোল আর এখানে একটা এস পোল রাখা আছে, শক্তিশালী চুম্বক এরকম বলরেখা সৃষ্টি করবে, এবং এই বলরেখার প্রভাবে ভিতরে আমার বডির ভিতরে যত চুম্বকগুলো আছে সবগুলা কিন্তু তখন একদিকে চলে যাবে। তার মানে এখন এইটার মধ্যে যদি আমি বডিটাকে প্রবেশ করাই, তখন আমার বডির মধ্যে সবগুলা চুম্বক এরকম একদিকে বিন্যস্ত হয়ে যাবে, এবং এর এন এর দিকে এটার এস পোল থাকবে আর এস এর দিকে এন পোল থাকবে, এরকম হয়ে যাবে। তার মানে এবার আমার বডিটায় একটা চুম্বক হিসেবে কাজ করবে। এবার আমার বডি একটা চুম্বক হিসেবে কাজ করবে, সবগুলো একদিকে বিন্যস্ত হয়ে গেছে এই চুম্বক বলরেখা বরাবর। তো এখন যেটা হবে, এই অবস্থায় থাকা, যখন সেই অবস্থায় আছে, তখন এখন এই চুম্বকগুলা নিম্ন শক্তি স্তরে আছে। নিম্ন শক্তি স্তরে বলতে বোঝাচ্ছি মানে প্রোটনগুলা। ধর ব্যাপারটা এরকম যে বাইরে থেকে এই চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে এটাই স্বাভাবিক অবস্থা যে চুম্বকগুলো একদিকে যাবে, কারণ ওরা ছোট চুম্বক, ওদের শক্তি এর তুলনায় কম, মানে এর দ্বারা প্রভাবিত হয়ে ওই বরাবর বিন্যস্ত হবে, এটাই স্বাভাবিক। বা এইটার অপোজিট কোনো কাহিনী ঘটাইতে গেলেই বরং এইটা যুদ্ধ করে টিকে থাকা লাগবে, কারণ এই শক্তি চুম্বক ক্ষেত্র, বাইরের চুম্বক ক্ষেত্রটার শক্তিটা বেশি। তাহলে এখন যেটা হবে, তার মানে ও এখন স্বাভাবিক অবস্থায় আছে বা নিম্ন শক্তিতে আছে। আমি যদি এখন বাইরে থেকে একে শক্তি পাঠাই, আমরা এখান থেকে নরমালি রেডিও ফ্রিকোয়েন্সি পাঠানো হয় বা রেডিও ওয়েভ পাঠাইলাম, শক্তি পাঠাইলাম। এখন শক্তি পাঠাইলে ওই শক্তি স্তর পে এখন সে যে স্পিনে আছে, মানে যে স্পিনে থাকলে সেই বরাবর যায়, ওই যে স্পিন তো এরকম ছিল, একটা এইদিকে আর একটা এইদিকে, ধর এরকম একটা অবস্থা। এখন এরকম হইলো যে এই স্পিনে থাকলে এখন যে অবস্থায় আছে তাতে তার স্পিনটা এরকম, এভাবে থাকলে তারা সবগুলোই তার বরাবর বিন্যস্ত হয়। এখন সে কি করবে, আমি যদি এটাকে ওই ইয়া দেই, কি বলে, শক্তি দেই, তখন সে শক্তি পাইলো, মানে এখন সে চ্যালেঞ্জ করতে পারবে বাইরের বলরেখাটাকে, যে আমি তোমার অনুযায়ী থাকবো না, আমি এখন
আমার মতো থাকবে এরকম, মানে সে এখন এরকম এই স্পিনে চলে আসতে চায়, এরকম হইতে চায়, তাহলে সে কি করবে, এই ধর নর্থ পোল সাউথ পোল এরকম ছিল, সে থাকলো না এরকম, সে ধর এরকম নর্থ পোল সাউথ পোল করে ফেলবো, বা উল্টা দিকে করে ফেললো, এরকম কিছু একটা করলো যে তার নর্থ পোল। তার মানে সে এবার শক্তি পেয়ে বাহাদুরি দেখাইলো আর কি, এরকম একটা অবস্থা। তো এখন এই যে শক্তি দিলে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার চেষ্টা করবে, আবার যদি আমি ওই শক্তির স্তরটা মানে শক্তির উৎসটা সরাই নেই, সে আবার শক্তি নেই, বাধ্য হবে সে আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে, আগের মতো এরকম বিন্যস্ত হয়ে যাবে। ওকে, মানে ওই বরাবর। তাহলে এই যে শক্তি নেওয়া শক্তি ছেড়ে দেওয়া, এর মধ্যে তার একটা রেজোনেন্স হইলো বা কম্পন হইলো, এই কথাটাকে রেজোনেন্স বলে বা ভাইব্রেশন হইলো। এই জিনিসটা এই সিগন্যাল আকারে কম্পিউটারে যাবে, এবং কম্পিউটার এই সিগন্যাল গুলা কোথা থেকে আসলো সেগুলার একটা ইয়া নিয়ে, সিগন্যাল গুলাকে নিয়ে সেগুলার একটা ইমেজ তৈরি করে দিবে আমাদের। তো এখন আমি বডির এই পোর্শনের ইমেজ পাইলাম, বা আমার মাথার এমআরআই করা দরকার ছিল, সেটার ইমেজটা করলাম। তো আমার মাথায় প্রবলেম আছে কিনা, বা ব্রেইনে কোনো টিউমার আছে কিনা, বা কোষের অবস্থাগুলো ভালো আছে কিনা, সেটা দেখার জন্য আমরা একটা সুস্থ মানুষ, এরকম যার বডি কোনো পুরোপুরি সুস্থ অবস্থায় আছে, এরকম একটা সুস্থ মানুষের ব্রেইনের ইমেজ নিয়ে যদি দুইটাকে পাশাপাশি রাখি, তখন ওই দুইটা থেকে তুলনা করতে পারবো যে এইখানে কোনো প্রবলেম আছে কিনা, বা এই কোষগুলাতে কোনো প্রবলেম আছে কিনা। কারণ সুস্থ কোষ, তার মধ্যে পানির পরিমাণ, আর অসুস্থ কোষে পানির পরিমাণ সেম হবে না, সো এই যে চুম্বক গুলার সেই আচরণও সেম হবে না, সো এই সব সিগন্যাল গুলো আলাদা হয়। সো এভাবে আমরা জাজ করতে পারি যে কোনটা সুস্থ কোনটা অসুস্থ অবস্থা। তো এইটা হচ্ছে মেইনলি এমআরআই পরীক্ষার মূলনীতিটা। তো এই ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে এই ক্ষেত্রে যেহেতু আমরা এক্স রে ইউজ করতেছি না, সো এইটা তুলনামূলক সেফ ওই আগেরটার তুলনায়। তবে এটা একটু সাধ্য, মানে আর কি খরচ বেশি। আর একই সাথে যদি শরীরে তোর ধাতব কিছু থেকে থাকে, তাইলে এই এমআরআইটা করা যাবে না। ধাতব কিছু মানে তোর বডিতে যদি আগে থেকে কিছু এরকম সার্জারি করে কিছু প্রবেশ করানো দরকার হয়, যেমন হার্টে রিং পরানো থাকে, অথবা কারো ধর অ্যাক্সিডেন্ট হইলে ওই হাড়ের মধ্যে স্ক্রু এরকম কিছু হাত পা ভেঙে গেলে এরকম, তো ওগুলা যাদের না থাকে, সেই ওরকম অবস্থা হলে তখন এমআরআইটা করা যায়। আচ্ছা, তো নর্মালি এটা একটু সময় নেয় বেশি এই পুরো প্রসেসটা করতে। আচ্ছা, তো এবার আসি এর পরেরটা, থার্ড যেটা, সেটা হচ্ছে এনজিওগ্রাফি। এনজিওগ্রাফির ক্ষেত্রে এই ক্ষেত্রেও আমরা কোনো একটা রক্তনালী বা শিরায় কোনো ব্লক হয়েছে কিনা, এই জাতীয় এগুলো আমরা সেগুলা যাচাই করতে পারবো, সেটার ইমেজ নিব, এবং একই সাথে এটার চিকিৎসাটাও করে ফেলতে পারবো। তো ধর আমার যে অংশের রক্তনালীতে এরকম প্রবলেম হয়েছে আমি এক্সপেক্ট করতেছি, তো সেই অংশ পর্যন্ত আমরা একটা নল বাইরে থেকে প্রবেশ করাই দেওয়া হবে। নলটা খুবই নমনীয়, দেখাবো ভিডিওতে, একই সাথে খুবই নরম, সো সরু, সেটা সেই নলটাকে বলা হয় ক্যাথিটার। ক্যাথিটার। তো ধর হার্টের ব্লক হইলো, যে হার্টের ধমনী, ওই যে করোনারি ধমনী, সেটার মধ্যে চর্বি জমে হয়তো ধমনীর ইয়াটা কি বলে প্রস্থচ্ছেদ, বা বলবো যে ব্যাসটা চেপে আসলো, এরকম হইলো। তো তখন এই যে নলটাকে, এই নলটাকে ইয়াতে পায়ে অথবা হাতে যে কোনো এক জায়গা দিয়ে সেটা ধমনীর মধ্যে দিয়ে প্রবেশ করায় দেওয়া হবে। তো নলটা খুবই সরু এবং একই সাথে, আচ্ছা আমি একটু জুম করে রাখতেছি, এরকম একটা নল। তো এটা একদম ইয়ার শেপ অনুযায়ী, মানে আর কি আমার ধমনী শিরার শেপ অনুযায়ী এটা নিজেকে বাঁকায় নিতে পারবে, এরকম নমনীয়। ওই পর্যন্ত যাওয়ার পরে আমরা সেটার মধ্যে দিয়ে ফার্স্টে ওই যে ওই ডাইটা প্রবেশ করাই দেব, যাতে ওই কালারে ইমেজটা ভালো হয়, সেই ডাইটা ফার্স্টে প্রবেশ করাই দেব। তো ওই কন্ট্রাস্ট ডাই যেটা ছিল, হ্যাঁ আমাদের সবকিছুই বডির জন্য, এখানে যা পড়তেছি। ওকে, তো এখন এইটা এই কালার ম্যাটেরিয়ালটা প্রবেশ করাই দেওয়ার পর, এই কালার ম্যাটেরিয়ালটা পরে আমাদের বডিতে ইউরিনের মাধ্যমে আবার বের হয়ে যাবে।
সেটা কোনো প্রবলেম না। তো এরপর আমরা সেইখানে এইটার মধ্যে দিয়ে তারপরে এইটার ইমেজ নিয়ে এই কালার ম্যাটেরিয়াল যাওয়ার পর আমরা এইটার ইমেজ নিয়ে যদি আমরা দেখি ব্লক পাই কোথাও, তো এই ব্লকটার চিকিৎসা করার জন্য আমাদের যেটা করা লাগবে, এই ক্যাথেটারের মধ্যে দিয়ে আরেকটা এরকম সরু তার প্রবেশ করানো হয়। সরু তারটা ওই ব্লক পর্যন্ত যাবে। ধর আমার এইখানে সেই ধমনী, এটা ধর ধমনীর প্রাচীর, এবং ধমনীর প্রাচীরে এইখানে ধর চর্বি জমে এই জায়গাটা এরকম ফিল আপ হয়ে আছে, ওই চর্বি সরু হয়ে গেছে, তো ওই চর্বিটাকে আমার গলায় ফেলতে হবে এরকম। তো ফার্স্টে এইটা এই নলটার সাথেই একটা বেলুনের মতো অংশ, যেটা এইখানে নলের সাথেই থাকে, ওই পর্যন্ত যাওয়ার পর এই বেলুনটাকে প্রসারিত করে ফেলা যাবে, মানে বাতাস ভিতরে দিয়ে। সো বেলুনটা এরকম এখানে ফুলে উঠবে। বেলুনটা ফুলে উঠলে জায়গা নিয়ে আস্তে আস্তে এইটাকে এরকম জায়গাটাকে, সংকুচিত জায়গাটাকে প্রসারিত করে দিবে। ওকে, এখন আমি যদি কখনো দেখা যায় যে এখানে হিট দিয়ে ওটাকে গলায় ফেলা হয়, এরকমও করা হয়। তো এখন যদি আমার রিং চাই যে ওই জায়গাটায় রিং পরায় রেখে ওই জায়গাটা ঠিকঠাক রাখবো, তাইলে ফার্স্টে এরকম প্রসারিত করে আরেকবার এই নলের মধ্যে দিয়ে আরেকটা রিং পাঠাই দেওয়া হবে। রিংটা ফার্স্টে এরকম এরকম এখানে চেপেই থাকবে, চাপা অবস্থায় আসবে, পরে এই রিংটাকে প্রসারিত করে এই জায়গায় বসাই দেওয়া হবে। তো এই রিংটা ওখানে ওই বেলুনের সাথেই প্রসারিত হয়ে ওরকম ওখানে আটকে যাবে। তারপরে এই তারটাকে আবার বের করে নিয়ে আসবো। তো এই ধমনী ওটা ওভাবে ফিক্সড হয়ে থাকবে, মানে ওর যে গহ্বরটা সেটা ওরকম ফিক্সড হয়ে থাকবে। তো এই হার্টে রিং বসানো ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এনজিওগ্রাফ। তো এইটা নর্মালি এই হার্টের ক্ষেত্রেই এই এনজিওগ্রাফটা করা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে সেটা এই যে ক্যাথেটার এই জিনিসটা ইউজ করা হয়, সেগুলো হচ্ছে ধর ওই জননাঙ্গের বিভিন্ন রোগের ক্ষেত্রেও এই জিনিসটা ইউজ করা হইতে পারে। আচ্ছা, তাইলে আমরা ওকে, যেহেতু টাইম আছে আর তোরা এখনো বিরক্ত হস নাই, তাহলে বোধহয় আমরা এন্ডোস্কোপিটাও একটু দেখে নিতে পারি। এন্ডোস্কোপি এইটার ক্ষেত্রে আমরা ওই অপটিক্যাল ফাইবার এন্ডোস্কোপি আমরা ওই আলোর প্রতিসরণ চ্যাপ্টারে অপটিক্যাল ফাইবার পড়ে আসছিলাম, যেই এটা একটা সরু এবং নমনীয় কাঁচ নল, যেটা ওই যে এটার মতো যে কোনো শেপে বেঁকে যাইতে পারে। তো এটা এরকম যে এটার মধ্যে দিয়ে এটার দেয়াল এরকম ভাবে তৈরি করা, যেটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করলে যেখানেই গিয়ে পড়বে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, মানে আবার এখানে ব্যাক করবে, আবার এই দেয়ালে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে এই আলোটা ওই পাশ দিয়ে বেরোয় আসবে, এরকম হবে। তো ধর আমার পাকস্থলীর ভিতরে দেয়ালের প্রাচীরে কোনো ক্ষত হয়েছে কিনা সেটা দেখতে চাই। ওকে, তো এটা দেখার জন্য ডাক্তার নর্মাল তো আলো কখনোই ওই পর্যন্ত পৌঁছাবে না, কারণ আমাদের আলো জানি সরল রেখায় চলে এরকম। তো আমার মুখ দিয়ে এই নলটা আমার খাদ্যনালী দিয়ে পাকস্থলী পর্যন্ত পৌঁছানো হবে। তো এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নল, প্রায় কয়েক হাজার অপটিক্যাল ফাইবার একসাথে থাকে, কিন্তু তারা এতটাই সরু যে পুরাটা মিলেও এই হয় না, এই 5-10 মিলিমিটারের বেশি হয় না, কয়েক মিলিমিটারের বেশি তার পুরুত্ব হয় না। তো এইখানে এরকম আলো যখন বাইরে দিয়ে পাঠাবে, তখন এটা আমার পাকস্থলীর দেয়াল পর্যন্ত যাবে, দেয়ালে গিয়ে প্রতিফলিত হবে, তো প্রতিফলিত হয়ে যে আবার আসবে। তো একটা দিয়ে আলো পাঠানো হবে, আরেকটা অপটিক্যাল ফাইবার এরকম বাইরে পর্যন্ত আলো নিয়ে আসবে। এটার মধ্যে একই প্রসেসে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে বাইরে পর্যন্ত আলো হয়। এবং এখানে আমি চোখ রাখলে আমার এখানে যে পাকস্থলীর কি অবস্থা সেটা আমি, পাকস্থলীর দেয়ালের কি অবস্থা সেটা আমি দেখতে পারবো। ওকে, তো এই হচ্ছে আমাদের এন্ডোস্কোপির যে মেকানিজম সেটা। ওকে,
আজকে আমরা এই পর্যন্তই দেখি, একটু ভিডিওগুলো দেখে আসি। ওয়েট। আচ্ছা দেখ, সবাই মনে হয় দেখতেছিস। প্রথমে আমরা এই ইশেরটা দেখে আসি, সিটি স্ক্যানটা দেখে আসি। ছোট্ট জিনিস, এটা হচ্ছে এক্সরে টিউবটা, যেটা পুরাটা চারদিকে ঘুরে এরকম স্লাইস স্লাইস নিয়ে পুরা 3 ডাইমেনশনাল ইমেজ বানায় ফেলবে। এই নর্মাল ইসে আমরা ওই এক্সরেতে 2 ডাইমেনশনাল পাইতাম, এবার এই একই জিনিসের যদি সিটি স্ক্যানে নেই তাহলে এরকম 3 ডাইমেনশনাল ইমেজ গুলো আসবে। এই যে নর্মাল হার্টের ক্ষেত্রে এই যে এরকম পর্শন পর্শন পাই, সেগুলাকে একটার সাথে আরেকটা যুক্ত করে এরকম পাওয়া যায়। তো এই যে এই ক্ষেত্রে এটা দেখতে অনেকটা এমআরআই মেশিনের মতোই, এমআরআই মেশিনও দেখতে একই রকম। তো পুরো বডিটা আমাদের এক্সরে আওতায় আসবে এবং সব দিক থেকে প্রত্যেকটা পর্শনের আলাদা আলাদা ইমেজ নিয়ে ফাইনালি আমরা পুরোটা 3 ডাইমেনশনাল ইমেজ পাবো। এই যে এগুলো এক একটা পর্শনের ইমেজ দেখাচ্ছে, তো পুরাটাকে এক জায়গায় করলে আমরা পুরো 3 ডাইমেনশনাল জিনিসটা পাবো। তো এই হচ্ছে মোটামুটি সিটি স্ক্যানের। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এমআরআই মেশিন। এই পুরাটা হচ্ছে আমাদের চুম্বক একটা। তো এই চুম্বকের মধ্যে বডি যে পোর্শনে এমআরআই করতে হবে সেই পোর্শনটা প্রবেশ করানো হবে। তো নরমালি মাথারই বেশিরভাগ ক্ষেত্রে এমআরআই ব্রেইনের করা হয়। তো আমাদের বডির মধ্যে এই পুরো বডি পোর্শন, এই পুরাটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। ওকে, এই পুরাটাই চুম্বক। তো আমার বডি এখন চুম্বক বলরেখার মধ্যে আছে, অ্যাকচুয়ালি শক্তিশালী চুম্বক বলরেখার মধ্যে। এই ধর এগুলা বলরেখা দেখানো হচ্ছে। এগুলা হচ্ছে আমার বডির মধ্যে যে প্রোটন গুলা আছে হাইড্রোজেনের। তো প্রোটন গুলা এখন এই যে বিভিন্ন দিকে স্পিনের ঘূর্ণন দেখানো হচ্ছে, মানে এলোমেলো ভাবে তারা স্পিন ছিল। এখন এই যখন এই বলরেখার মধ্যে যাবে, এই স্পিন গুলা সব একদিকে হয়ে যাবে। এই দেখে এখন সবগুলো একদিকে স্পিন মুভ করতেছে একদিকে। তো এই অবস্থায় যখন থাকবে, তখন আমরা যদি বাইরে থেকে আবার শক্তি দেই, তখন তারা স্পিন চেঞ্জ করবে এবং ওই শক্তির উৎস সরাই নিলে তখন আবার আগের অবস্থায় ফিরে যাবে, মানে রেজোনেন্সটা এভাবে আসবে। আমি আরেকটা ভিডিও দেখাবো। এই ফাইনাল ইমেজ গুলো আমরা এভাবে ইমেজ পাবো। তো ইমেজ থেকে ডিটেক্ট করতে পারবো যে সুস্থ মস্তিষ্কের সাথে অসুস্থ মস্তিষ্কের পার্থক্যটা বা কোথায় কোন প্রবলেম আছে সেগুলো আমরা ডিটেক্ট করে বের করতে পারবো। আচ্ছা এবার আমি এই এমআরআই এর আরেকটা ভিডিও দেখাচ্ছি, যদিও আমি এগুলা তোদের ইন্টারের ভিডিওগুলো দেখাচ্ছি। এই হচ্ছে পুরা মেশিনটা। অ্যাকচুয়ালি মেশিনটাকে যদি খালি চোখে দেখি, ব্যাপারটা এরকম যে চুম্বকের মাঝখানে তোকে পাঠানো হচ্ছে। তো এই যে আমি যেটা দেখাইছিলাম, এই নর্মাল অবস্থায় যে এলোমেলো ভাবে চুম্বক, আর যখন চুম্বক ক্ষেত্রে প্রবেশ করাইছি সবগুলো চুম্বকের ডিরেকশন একদিকে। এবং এরপর বাইরে থেকে যদি এনার্জি দেওয়া হয়, এই এখন এটার মধ্যে ধর এনার্জি দেওয়া হবে বাইরে থেকে, যাতে ওরা শক্তি পায় এবং চেঞ্জ করতে পারে, রোটেশন চেঞ্জ করতে পারে। তো এটাকে একটা ডেমো দেখাচ্ছে যে এভাবে এনার্জি দিলে ওই যে রোটেশন চেঞ্জ করলো, পরে আবার এনার্জি সে ছেড়ে দিয়ে আগের অবস্থায় ফিরে গেল। তো এইখানে যদি দেখাই যে এনার্জি দিলাম, এই এনার্জি দিলে এরা তাদের স্পিন চেঞ্জ করে নিল, এখন তাদের উচ্চ শক্তি স্তরে চলে গেল তারা। এখন এই এনার্জির উৎস সরাই নিলে তারা আবার এই যে শক্তি ছেড়ে দিল, সবাই শক্তি ছেড়ে দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে। তো এই যে শক্তিটা ছেড়ে দিল, এইটাই কম্পিউটার নিয়ে ফাইনালি, এটা হচ্ছে লাস্ট আমাদের এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাফ যেটাই বলি না কেন, এই নর্মাল হার্টের ধমনীতে এরকম চর্বি জমে গিয়ে প্লাক হইতে পারে।
তো এই যে এইখান দিয়ে একটা নালী, এই যে নল প্রবেশ করাই দেওয়া হচ্ছে। তো এই নলটা হচ্ছে ওই ক্যাথেটার, এই নলটা একদম চলে যাবে সেই ধমনী পর্যন্ত। এই কালার পাঠায় দেওয়া হচ্ছে। তো এখন এই যে ডিটেক্ট করতে সুবিধা হবে কোথায় কোন ধমনী আছে বা কোথায় ব্লকটা আছে, সেই জিনিসগুলো বোঝা যাবে। এই যে এই জায়গাটায় বেশ কমে গেছে, সো এই জায়গাটায় ব্লক আছে। তো এখন এই ব্লকের মধ্যে যেই তারটা প্রবেশ করাই দেওয়া হলো, সাথে এই যে বেলুন, তো এখানে গিয়ে বেলুন এরকম প্রসারিত হবে। আস্তে আস্তে জায়গাটাকে ওই প্রসারিত করে দেবে। এরপর যদি রিং প্রবেশ করানো দরকার হয়, তাহলে এই যে এইরকম শেপের ওটা অনেকটা স্প্রিং এর মতো, ব্যাস ওটা ওখানে থাকলো। এবার ওই বেলুনটাকে নিয়ে আসা হবে জাস্ট। এই হচ্ছে অবস্থা। ওকে, তো আশা করি সবাই বুঝে গেছিস, তাই না? পারবি না? ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটার কোশ্চেন গুলো আসলে একদম ডিরেক্ট বর্ণনামূলক আকারে আসে, সো আমরা বই থেকেই জাস্ট কোশ্চেন আকারে বর্ণনাগুলো দেখে নিস। আর হচ্ছে চিত্র, এগুলা যেগুলা দেখাইলাম এগুলার চিত্র দেওয়া লাগবে না, এগুলো আসলে শুধু বর্ণনা দেওয়া লাগে। এক্সরে আসলে ওই যে ওই এক্সরে মেশিনটা শুধু চিত্র দেওয়া লাগে, বাকিগুলোর চিত্র দরকার নাই। আর ঘ নাম্বারই আসে মেইনলি। তো নেক্সট দিন আমরা আশা করি এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। তো থাকুক আজকে এই পর্যন্ত, আর সোমবারে ক্লাস নাও নিতে পারি, আমি জানাই দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম